লোক বলছি যে তোমার জামাই দাদা কিসের প্ল্যান করছে গো? সেটা তো জামাই দাদাই বলবেন দিদি। বাবা বাবা, জামাই দাদা বলবেন? এতক্ষণ ধরে কি দেখছো? মুখে কুলু পেটে দাঁড়িয়ে আছে, কিচ্ছু বলছে না। তুমি বলো না কি সমস্যা হয়েছে, কি নিয়ে আলোচনা করছো, কি শর্ত? দেখে তো মনে হচ্ছে সবই জানো। আসলে দিদি কথাটা এমন যে এটা জামাই দাদা বললেই ভালো হয়। তুমি আমাকে ক্ষমা করে দিদি, আমি বলতে পারবো না। একমাত্র জামাই দাদা যদি অনুমতি দেন তাহলে আমি। বাবা বলছি শোনো না, কি এমন হয়েছে যে অলোক বলতে এরকম দ্বিধাবোধ করছে? তুমি আমার দিকে তাকাও না, তাকাও তাকাও, আমার দিকে তাকাও। তোমার কি মনে হয় মানে বাড়িতে কি হচ্ছে না হচ্ছে এসব জানবার অধিকার নেই তো? আমি বাতিল না না, তুমি তুমি আমাকে বলছো যে শ্যামার ব্যাপারে কাউকে মণ্ডপে কি না বলতে, কিন্তু কারণটা কেন বলছো না? আমি আচ্ছা আমি সবাইকে এমনি এমনি গিয়ে মিথ্যে কথা বলে দেবো তো? হ্যাঁ, মিথ্যে কথা আবার কখন বলতে বললাম তোমাকে? আহা, তা কি বলতে বলছো? সত্যি লুকোনো মানেই তো মিথ্যে কথা বলা। আর আমি গিয়ে বলবো, এখন জিজ্ঞেস করবে 7 কথা যে শ্যামা কেন আসেনি, শ্যামাকে এতক্ষণ দেখতে পাচ্ছি না। আমাকে তো কিছু না কিছু অজুহাত দিতে হবে। এই বয়সে এসে তোমার জন্য আমি মিথ্যেবাদী হবো তো? উফ, আর ভাল লাগছে না। এমনি বলে টেনশনে মাথা ধরে আছে। এই বিজলি, এক কাপ চা খাও তো। হ্যাঁ রে বিজলি, তোর কর্তা বাবার জন্য ভালো করে আদা দিয়ে চা করে আন। তার আবার মাথা ধরেছে কিনা? আর মাথা ধরবে নাই বে কেন? কথা জমিয়ে রেখেছে না পেটের মধ্যে এক গাদা। হ্যাঁ গো, কোনোদিন তুমি আমাকে না বলে থাকতে পেরেছো কোনো কথা? হ্যাঁ, এখনো না বলে থাকলে তোমার দুশ্চিন্তা কমবে না। তুমি খামোখা নিখিলের জন্য অপেক্ষা করে বসে আছো। আরে অপেক্ষা করে বসে আছি কি আর সাধে? ওকে যে এখন আমার খুব প্রয়োজন সুজাতা। ঠিক আছে ঠিক আছে, আমি বলছি তোমাকে কি হয়েছিল। বাবা, আয় আয় নিখিল আয়। কি হয়েছে বাবা? মেসোমশাই বললেন কোনো সমস্যা হয়েছে, তুমি আবার ফোন করে বললে যে শ্যামাকে মণ্ডপে যেতে হবে, কি সব শর্ত আছে। আমার তো কিছু মাথাতেই ঢুকছে না। ওরে নিখিল, আমার মাথাতেও কিচ্ছু ঢুকছে না। তখন থেকে এক প্রশ্ন বারবার করে যাচ্ছি, কোনো উত্তর দিচ্ছে না। কত বাবা তোমার চা? বলছি বলছি, সবার সব প্রশ্নের উত্তর দিচ্ছি। চাটা খেতে দাও। তবে মাম এখানে থাকলে ভালো হতো। মাম? বাবা, এর মধ্যে মাম আবার কিভাবে ইনভলভড? মানে ওনাকে নিয়ে কিছু হয়েছে নাকি? না না, ওকে নিয়ে কিছু হয়নি। ও থাকলে ভালো হতো, কারণ এই জন্য বলছি যে শ্যামা তো নেই, যা করার তো ওকেই করতে হবে। বাবা তুই কি হেয়ালি করছো? এখন শ্যামা নেই বলে মাম শ্যামার কাজ করবেন? আমি তো কিছু বুঝতেই পারছি না। কি করে করবেন? যেমন ভাবে মাম একদিন তোর অনুরোধে শ্যামা সেজেছিল, শ্যামা হয়ে সব কাজ করেছিল, সেইভাবে। বাবা বাবা তুমি ঠিক কি বলতে চাইছো? বলছি মামকে আরো একবার ওই মেকআপ লাগিয়ে শ্যামা সাজতে হবে নিখিল। বুঝলে, বউ হচ্ছে অফিসার আর আমরা দুজন। কেন মুখ খারাপ করাতে চাইছিস ভাই? হ্যাঁ, এই পুজোর দিনগুলোতে ভালো লাগে ওই ক্রিমিনালগুলোর সঙ্গে ডিউটি করতে? সবাই পুজোর ডিউটি আনন্দ এসব নিয়ে ভাবছে, আর আমার ভাবনা সেটা আমাকেই ভাবতে হবে। নরক নরক, এই জীবনটাই নরক। কি হবে? কি হবে এই ব্যর্থ জীবন রেখে? কিছুই যদি না করতে পারলাম। চারিদিকে ঢাক পাচ্ছে, পুজোয় সবাই আনন্দ করছে। আমাদের পাড়াতেও নিশ্চয়ই এখন পুজো হচ্ছে। আর শ্যামা শ্যামা নিশ্চয়ই ওখানে অনেক কিছু করছে, সাজছে গুচ্ছে, লোকের প্রশংসা কুড়োচ্ছে। আর চৌধুরী বাড়ির মেজো বউ, মেজো ছেলে জেলে পচে মরছে। এটা অন্যায় ভগবান, এটা অন্যায়। আমি আর সহ্য করব না।
পালাবো। হ্যাঁ, পুজোর এই গন্ডগোলের মধ্যেই পালাতে হবে আমাকে এখান থেকে, নয়তো এই সুযোগ আর পাবো না আমি। তোমাকে তো ছেড়ে দেওয়া ঠিক হবে না শ্যামা। লকআপে এসে অনেক জ্ঞান দিয়েছো তুমি, ভালো মানুষের মতন অনেক জ্ঞান দিয়েছো। তোমাকে না মেরে আমার শান্তি নেই, তোমার জন্যই শাস্তি ভোগ করছি আমি। তোমাকে আমি মারবই, কি হবে, ফাঁসি হবে তো হবে। এবার তোমাকে আমি মেরে তারপরে মরবো। তোমাকে আমি মারবই, তোমার সাধের পুজো মণ্ডপেই তোমাকে মারবো, এই আমার প্রতিজ্ঞা। অসম্ভব বাবা, এটা তুমি কি বলছো? শ্যামা নেই তার মানে এখন মামকে শ্যামা সাজিয়ে মণ্ডপে নিয়ে যাব? বাবা বোঝার চেষ্টা করো, বড় বৌদি আছে, মা আছে, পাড়া সবাই আছে, ওরা সবাই মিলে শ্যামার কাজটা ডিভাইড করে নিতে পারবে না? বাবা কি যে বলো না তুমি, মানে আমরা সবাই মিলে এটুকু হ্যান্ডেল করতে পারবো না? তুই যেহেতু সবটা জানিস না তাই বুঝতে পারছিস না আমি কেন মামকে শ্যামা সাজাতে বলছি। আমি কি জানি না বাবা। আমি বলছি নিখিল, মন দিয়ে শোনো। দেখো, এবার যা অবস্থা, আমরা কারো কাছ থেকে তো চাঁদাও তুলিনি, কিন্তু পুজোর এই যে এত খরচ, মণ্ডপের খরচ, প্রতিমার খরচ, তারপর ধরো যে এত সিকিউরিটির ব্যবস্থা করা হয়েছে, তারপরে যে আমরা প্রাইজ দেব, এই যে এইসব টাকাগুলো তো একটা কোম্পানি দিয়েছে, একটা কোম্পানি স্পন্সর করেছে। কোম্পানির সাথে আমাদের ক্লাবের একটা চুক্তিও হয়েছে, তাতে পরিষ্কার লেখা আছে যে কৃষ্ণকলিকে পুজোর 5 দিন মণ্ডপে উপস্থিত থাকতে হবে। কৃষ্ণকলিকে দিয়ে ওদের কোম্পানির ব্র্যান্ডিং করবে, আর এই শর্তে এতগুলো টাকা দিয়েছে। হ্যাঁ ঠিক আছে, কিন্তু আমরা তো ওদের টাকা ফেরত দিয়ে দিতে পারি। শুধু টাকা ফেরত দিলেই হবে নিখিল? তুই তো বিজনেস করিস, বুঝতে পারছিস না? কৃষ্ণকলির পাড়ার পুজো স্পন্সর করবে বলে ওরা চারদিকে প্রচার করে দিয়েছে, আরো কত প্ল্যানিং আছে ওদের পুজোটা নিয়ে। ওরা কোম্পানির লোগো ইউজ করেছে, হোর্ডিং লাগিয়েছে, মণ্ডপের পাশে স্টল দিয়েছে, কত টাকা ইনভেস্ট করে ফেলেছে। তার উপর ওরা আমাদের 10 লক্ষ টাকা দিয়েছে। তো এত টাকা দিয়েছে কি এমনি এমনি? এখন যদি ওদের প্রপার প্রমোশন না হয়, পাবলিসিটি না হয়, তাহলে ওদের 10 লাখ টাকা ফেরত দিয়ে দিলেই ক্ষতিপূরণ হয়ে যাবে। তুই কেন বুঝতে পারছিস না? ওদের সঙ্গে রিটেন এগ্রিমেন্ট আছে, ওরা চাইলেই ক্লাবের এগেনস্টে কেস করতে পারে। আশ্চর্য বাবা, সে আমার শরীর খারাপ তারপরে ওকে উপস্থিত থাকতে হবে? মানে কি বলছো আমি কিছু বুঝতেই পারছি না। দেখ নিখিল, শ্যামা অসুস্থ হয়ে পড়লে বা কোনো কারণে প্যান্ডেলে উপস্থিত না থাকতে পারলে কি হবে সেটা এগ্রিমেন্টে লেখা নেই, সেটাই মস্ত বড় ভুল হয়ে গেছে। কোম্পানির সঙ্গে কথা বলা হয়েছিল যে শ্যামা নার্সিংহোমে ভর্তি আছে, ও প্যান্ডেলে থাকতে পারবে না, এখন কি করা যায়। ওরা অলোককে স্পষ্ট বলে দিয়েছে দরকার হলে ইনজেকশন দিয়ে চাঙ্গা করে কৃষ্ণকলিকে প্যান্ডেলে হাজির করতে হবে। বিশেষ করে দশমীর দিন সিঁদুর খেলায় ওকে হাজির থাকতেই হবে। আর তুই তো জানিস আমাদের পাড়ার এই সিঁদুর খেলা সারা কলকাতায় বিখ্যাত। অন্যান্য পাড়া থেকে কত মহিলারা আমাদের এই সিঁদুর খেলায় আসেন। ওই দিন ওরা লাইভ টেলিকাস্ট করবে বলে ঠিক করেছে। নিউজ চ্যানেলের সঙ্গে কথা হয়ে গেছে, ওদের বিজ্ঞাপন যাবে। বিশাল প্ল্যানিং নিখিল, কারো পার্সোনাল ব্যাপার নিয়ে ভাবার সময় ওদের নেই। হ্যাঁ নিখিল, আমাকে ওরা পরিষ্কার বললেন যে যে করে হোক আমাকে সুস্থ করে তুলুন, আমরা কিচ্ছু ক্যান্সেল করতে পারবো না। অনেক টাকা ইনভেস্ট হয়ে গেছে, বাকি দিনগুলো ম্যানেজ করা গেলেও কৃষ্ণকলিকে দশমীর দিন সক্রিয়ভাবে উপস্থিত থাকতে হবে। আজব ব্যাপার তোমাদের না? হ্যাঁ কি গো, তোমরা সবকিছু না দেখে শুনে বুঝে সই করে দিলে? কি হবে বলতো এখন নিখিল? আমি তো বললামই মামকে শ্যামা সাজালেই সমস্যা মিটে যাবে।
কি হলো লাথি মারছিস কেন? বেশ করেছি, আবার মারবো, দেখবি? এই, হট! বহুত বাড়াবাড়ি হয়ে যাচ্ছে কিন্তু। জানিস এখানে আমি কেন আছি? খুন করার চেষ্টার জন্য জেল খাটছি। খুনটা এখনো করিনি, মনে হচ্ছে তোকেই খুনটা করবো। এই কি বললি? হ্যাঁ, আমায় খুন করবি? হ্যাঁ, যেখানে আছিস ওখানে পুঁতে দেবো। হ্যাঁ, এই বহুত বার বেড়েছিস কিন্তু। কি করবি? মারবি? হ্যাঁ মারবো, হ্যাঁ মারবো। মার না, দম নেই, মার না, দম থাকলে মার, মার। হ্যাঁ। গায়ে জোর নেই আর ছিচকে চোর ছিচকে চোরই থাকবি। হ্যাঁ, এই দেখ তোর, হ্যাঁ ছিচ মারবি? হ্যাঁ মার। হাট! আমি ছিচকে চোর? হ্যাঁ মারবি আমাকে? রে আবার মারামারি শুরু করেছে। ছিচকে চোর? হ্যাঁ আমি ছিচকে চোর? মারামারি করছিস কেন? মারামারি করছিস কেন? এ কি, এ তো অজ্ঞান হয়ে গেছে। অজ্ঞান হয়ে গেছে? আরে তাড়াতাড়ি ছেলেটা নিয়ে আয়, তখন তুই ডাক, হসপিটালে নিয়ে যেতে হবে তো। যা যা, তাড়াতাড়ি যা। হ্যাঁ 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 হ্যাঁ, যা। স্যার বিশ্বাস করুন আমি কিছু করিনি। স্যার স্যার বিশ্বাস করুন স্যার, আমি মারামারি করিনি। ওই প্রথমে আমার গায়ে হাত দিয়েছিল, আমি চুপ করে বসে থাকবো? মারামারি করিসনি? বলছি আমি কিছু করিনি। চুপ! কোনো কথা না, আগে তো হসপিটাল নিয়ে যাওয়ার ব্যবস্থা করি, তারপর তোর ব্যবস্থা করছি। দাঁড়া। I am coming, Shama. I'm coming. দেখ নিখিল, এটা তো নতুন কিছু নয়। এর আগেও তুই মামকে শ্যামা সাজিয়ে নিয়ে এসেছিলি। পুজোর 4 দিন যদি মাম শ্যামা সাজে প্যান্ডেলে থাকে তাহলে কোনো অসুবিধাই হবে না, কেউ বুঝতেই পারবে না যে আসল শ্যামা নয়, তাই না? তুই যখন বাড়িতে ওকে সাজিয়ে নিয়ে এসেছিলি, আমরা বাড়ির লোকেরই ধরতে পারিনি, তো পাড়ার লোকেদের পক্ষে, কোম্পানির লোকেদের পক্ষে এটা বোঝা অসম্ভব। আমরা না হয় বলে দেবো যে কোনো রকমে নার্সিংহোম থেকে কৃষ্ণকলিকে সুস্থ করে নিয়ে আসা হয়েছে। মাম না হয় একদিন একটু চুপচাপ বসে থাকবে প্যান্ডেলে, আর একটা দিনে গানের প্রোগ্রাম হবেই, একটা দিন কৃষ্ণকলির গানের প্রোগ্রাম থাকবেই। তো এই গানটা আর দশমীর সিঁদুর খেলায় দুটো যদি ম্যানেজ করে দিতে পারে, ব্যাস, তাহলে আর চিন্তার কিছু থাকবে না। দেখ, অন্যান্য বছরের তুলনায় এবারে পুজোটা একটু ছোট করে হচ্ছে ঠিকই, কিন্তু টাকা তো তোলা হয়েছে সব শ্যামার নাম করে। শ্যামা নিজের পার্টে যেটা দেবার সেটা দিয়ে দিয়েছে, কিন্তু বাকিটা তো স্পন্সরারদের কাছ থেকে তোলা হয়েছে, আর তা দিয়েই তো গরিব মানুষের জন্য অন্ন বস্ত্রের ব্যবস্থা করা হয়েছে, স্যানিটাইজার, মাস্কের ব্যবস্থা করা হয়েছে। এসব করতেই প্রায় 5-6 লাখ টাকা বেরিয়ে গেছে। আর তুই যে টাকা ফেরত দেওয়ার কথা বলছিস, সেটা তো আমাদেরই দিতে হবে, ক্লাবের অন্য কেউ তো সেটা দেবে না। আর আমাদের পক্ষে সেটা কি করে দেওয়া সম্ভব বলতো? ফ্যাক্টরি প্রোডাকশন বন্ধ আছে, হ্যাঁ হয়তো পুজোর পরে চালু হবে, কিন্তু তার আগেই এই কোম্পানিগুলো, মানে স্পন্সররা যদি আমাদের কাছ থেকে কোটি টাকা কম্পেনসেশন দাবি করে বসে, তখন কোথা থেকে দেবো? অসম্ভব ব্যাপার আমাদের পক্ষে দেওয়া। শোন, তুই একটু মামকে বোঝা, ওর সঙ্গে কথা বল, ও যেন পুজোর 4টে দিন কৃষ্ণকলি সেজে প্যান্ডেলে বসে থাকে। বাবা, সেজে গুজে শ্যামার সঙ্গে চেহারার মিল হতে পারে, কিন্তু গানের গলা শ্যামার মতো অমন কীর্তন গাইতে পারবে? কি যে বলো! আরে কেন পারবে না? তখন তো অলোকের কাছ থেকে গান তুলে গিয়েছিল, আর সেই সময় আমরা জানতামও না যে ও শ্যামা নয়। তখন তো আমাদের কোনো সন্দেহ হয়নি ওর গান নিয়ে। তাও বাবা, শ্যামার গলা তো শ্যামার গলাই, তাই না? ওর গান নকল করাও তো সোজা না। সেই সময় শ্যামার খুনিদের ধরার জন্য মাম কীর্তন শিখেছিল, কিন্তু সে সময় ওটাই গুরুত্বপূর্ণ ছিল। গান কেমন হচ্ছে সেটা নিয়ে নিখিল বা মাম কেউ খেয়াল করেনি, কিন্তু এখন তো পাড়ার প্রোগ্রাম, তাই না? হ্যাঁ, বড় বৌদিমণি ঠিক কথাই বলেছে কর্তাবাবু। কোথায় নতুন বৌদিমণির গলা আর কোথায় মাম বৌদিমণির গলা, অনেক পার্থক্য। বাবা, বাবা একটা কথা বোঝার চেষ্টা করো। আমরা তো প্রথমে অনুষ্ঠান ক্যান্সেল করে দিয়েছিলাম, তারপর স্পন্সরশিপের জন্য এগ্রি করলাম যে শ্যামা গান গাইবে।
কিন্তু এখন তুমি বলছো মাম শ্যামার হয়ে গান গাইবে, এটা কোনোভাবে লজিক্যাল? আরে ওকে যে গানটা গাইতেই হবে এমন তো নয়, তার আগেই যদি শ্যামা কোনো রকম সুস্থ হয়ে যায় তাহলে গানটা ওই গাইবে। কিন্তু যতক্ষণ শ্যামা না আসে ততক্ষণ মাম যদি কৃষ্ণকলি সেজে প্যান্ডেলে থাকে তাহলেই হবে। আরে এগ্রিমেন্টে লেখা আছে যে পুজোর প্রত্যেকটি কাজে কৃষ্ণকলিকে উপস্থিত থাকতে হবে, সেটাই তো সমস্যা। এরকম কি করে হলো? কি করে আবার হবে? একই সেলে দুজন ক্রিমিনাল পাশাপাশি থাকলে যা হয় আর কি, করেছে মারামারি। ও, তার একজন কোথায় গেল? নাকি এই বেশি মার খেয়েছে? না না, এই বেশি মার খেয়েছে ডাক্তারবাবু। আর একে যে মেরেছে সেই বলছিল এই নাকি ইচ্ছা করে গায়ে পড়ে ঝগড়াটা পাকিয়েছে। তো দেখে তো মনে হচ্ছে ভদ্রঘরেরই ছেলে। এই যে শুনতে পাচ্ছেন? এই আঙুল দেখতে পাচ্ছেন? আপনার নাম কি বলতে পারবেন? অশোক চৌধুরী, বিখ্যাত ব্যবসায়ী বসন্ত চৌধুরীর ছেলে। কি বলছেন মশাই? এই যে অশোকবাবু, শুনছেন? আপনি তো ভদ্রঘরের ছেলে, তা আপনাকে কি এইসব মারপিট মানায়? এও কম যায় নাকি? ভাইয়ের বউকে খুন করতে গিয়েছিল। হ্যাঁ, সেই কৃষ্ণকলি কেসটা। হ্যাঁ, জাত ক্রিমিনাল নয় তো, তাই ওর সঙ্গে পেরে ওঠেনি। এই যে অশোক চৌধুরী, ভালো করে শুনুন, আজ খুব বাঁচা বেঁচে গেছেন। এখান থেকে যাওয়ার পর আর ওর পেছনে লাগতে যাবো না কিন্তু। হ্যাঁ, একেবারে তোমাকে খুন করে ছেড়ে দেবে, তখন আমরা আর কিছু করতে পারবো না, মনে থাকে যান। কি এ তো মেন্টাল প্রবলেম আছে, এ তো চিকিৎসা করা দরকার। রক্ত, চারিদিকে শুধু রক্ত। মা দুর্গা আসছে, মা দুর্গা আসছে। তারপরে মা দুর্গার ভাসান হবে, মা দুর্গার ভাসান হবে। তারপর আসবে মা কালী, মা কালী আসবে, মুন্ডু কেটে রক্ত চড়াবে। সাবধান, সবাই সাবধান। এর চিকিৎসা করাননি? না, আসলে এটা স্যারকে রিপোর্ট করতে হবে। কে কাকে রিপোর্ট করবে অফিসার? সত্য যুগে মা দুর্গা আসতো আলো রূপে, অন্ধকারকে বধ করত, মানে অসুরকে বধ করত। এখন সব পাল্টে গেছে, এখন হলো কলিযুগ। এখন মা দুর্গা হারবে, অসুর জিতবে, মা দুর্গা বধ হবে অসুরের হাতে, অসুর জিতবে। আমি সেই অসুর, আমি সেই অসুর। আমার হাতে মা দুর্গা বধ হবে, আমার হাতে বধ হবেই, হবেই বধ। আসলে সংশোধনাগারে আছে তো, প্রেশার নিতে পারছে না, মেন্টাল এফেক্ট হয়ে গেছে। ঠিক আছে, আমি যা ট্রিটমেন্ট করার করে দিচ্ছি, এনাকে ইমিডিয়েট সাইকিয়াট্রিস্ট দেখাতে হবে, না হলে বদ্ধ উন্মাদ হয়ে যাবে। হ্যাঁ, অ্যাসাইলামে দিতে হবে। কে উন্মাদ হচ্ছে আর কে অ্যাসাইলামে যাবে আর একটু পরেই বুঝতে পারবে ডক্টর। রাতটা বাড়তে দাও। আমি কি এমনি এমনি মার খেয়ে হসপিটালে এলাম? এখান থেকে এবার আমি পালাবো। পালিয়ে কোথায় যাব? যাব পুজোর মণ্ডপে, আর ওখানে গিয়ে শ্যামাকে বধ করব। ভুল হয়ে গেছে বাবা, ভীষণ বড় ভুল হয়ে গেছে। আমি ভেবেছিলাম স্পন্সরশিপের ব্যাপারটা তোমরা ম্যানেজ করে নেবে, হ্যান্ডেল করে নেবে, কিন্তু একবার এগ্রিমেন্ট সাইন করার সময় আমাকে ডেকে নিতে পারতে, তাহলে এত বড় ব্লান্ডার হতো না। কিন্তু এখন তো আর উপায় নেই নিখিল। হ্যাঁ নিখিল, এখন আমাদের হাতে কিন্তু একটাই উপায়। তুমি মামকে একটু বুঝিয়ে বলো, ও যেন কৃষ্ণকলির হয়ে কটা দিন প্রক্সি দিয়ে দেয়, তাহলে আমরা সবাই বেঁচে যেতাম। আরেকটা জিনিস ভেবে দেখ নিখিল, এখন কিন্তু শ্যামার এখানে আসাটা রিস্কও।
দেখ, যারা ওকে কিডন্যাপ করার চেষ্টা করেছিল তারা আবার চেষ্টা করতে পারে। তার চেয়ে ওর নার্সিংহোমে শুয়ে থাকে ভালো। ওখানে তো তুই যথেষ্ট সিকিউরিটির ব্যবস্থা করেছিস। কি বলছো কি তুমি? স্বার্থপরের মতন কথা বলছো। আচ্ছা, যদি শ্যামা সেজে মাম যায় তাহলে তো মামেরও একই বিপদ হতে পারে না? কিডন্যাপাররা তো ভাবতেই পারে ওটা শ্যামা, তখন না না না, এই তুমি ঠিক বলছো না। মামের তুমি অন্য কথা ভাবো, অন্য কথা ভাবো। আর ভাবার কিছু নেই সুজাতা, তুমি বোঝার চেষ্টা করো। দরকার হলে এই কদিন বাড়ির সবাই মিলে আমরা মামকে পাহারা দেব, কিন্তু প্যান্ডেলে ওকে আমাদের চাই। কিন্তু বাবা, তুমি বলো এই প্রস্তাবটা আমি মামকে কি করে দেব? কয়েকদিনের মধ্যে মাম এই বাড়ি ছেড়ে চলে যাবে, আর আর নিজেদের সম্মান রক্ষা করার জন্য আমি ওনাকে মণ্ডপে অবধি যেতে দিই। এইভাবে নিজেদের স্বার্থের জন্য মামকে ব্যবহার করা ঠিক হবে বাবা? আর তাছাড়া উনি বা কেন রাজি হবে? আমি রাজি নিখিল বাবু। শ্যামা সেজে আমি মণ্ডপে যাব।